শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। সাথে আছি আমি মৌমিতা জান্নাত। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট, এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানা খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। জুলাই আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে ডিবিতে আটক সমন্বয়কদের হত্যার নির্দেশ ছিল শেখ হাসিনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দিতে এসে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, সে সময় রাষ্ট্রীয় নানা স্থাপনায় আগুন দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপানোর চেষ্টা করে তৎকালীন সরকার। আগামী 16 অক্টোবর আবারও সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে সকালে আওয়ামী লীগের আমলে টিএফআই সেল ও জেআইসি সেলে গুমের 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সংশ্লিষ্ট 12টি দপ্তরে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। ডিবিতে থাকা অবস্থায় এবং ডিবি যাওয়ার আগে যখন গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে। 6 জনের যে হত্যাকাণ্ড চানখারপুল এলাকায়, এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী হাজুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যা হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করছে। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐক্যমত্য হয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোডসের সাথে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে আমির খসরু জানান, বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে না সেগুলো আগামী নির্বাচনের পর সমাধান হবে। সময় হলে জাতীয় নির্বাচনে প্রার্থীদের নাম প্রকাশ করবে উল্লেখ করে আমির খসরু বলেন, সমমনা দলগুলো চাইলে জোট গঠন ছাড়াও 300 আসনে নির্বাচন করতে পারে, এতে কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ নেতার সঙ্গে 3 রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে আমির খসরু বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোন দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই। যতটুকু ঐক্যমত হবে, যেটা ঐক্যমত হবে না আপনাকে জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। কারণ আমাদেরকে তো বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে আগামী বাংলাদেশ কীরকম হবে, সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন। এবার একটি ভিন্ন রকম খবর। শিশু শিক্ষার্থী আয়েশা খাতুনের সাথে তার পোষা কবুতরের সঙ্গে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে। আয়েশা পেয়েছে তার খেলার সাথী। পড়ালেখা শেষে কবুতরটি ঘিরে আয়েশার আনন্দে দিন কাটে। নিউজ শো প্রতিবেদন। ভালোবাসা, আস্থা বা বিশ্বাসের জায়গা থেকে মানুষ এবং কবুতর বা পায়রার সাথে গভীর বন্ধুত্ব আদিম যুগ থেকে। বাহকের কাছে চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করে কবুতর যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এবার কবুতরের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে ক্ষুদে স্কুল শিক্ষার্থী আয়েশা খাতুন। আয়েশার প্রিয় সঙ্গী কবুতরটির নাম লালু। লালুর সাথে আয়েশার মায়ার এই সম্পর্ক অন্তর ছুঁয়ে এক অদৃশ্য বন্ধন তৈরি হয়েছে। আয়েশা এবং পোষা এই কবুতর যেন অনুভবের এক আত্মা। দুজন একই সাথে ঘোরাফেরা করে। আয়েশার শিশুসুলভ, সহজ সরল মনের সাথে অবুঝ পোষা প্রাণীর এই বন্ধন যেন একে অপরকে কাছাকাছি নিয়ে গেছে। আয়েশার একাকিত্ব ঘুচেছে এই কবুতর, অবসরে তার খেলার সাথী। লালু এখন শুধু একটি কবুতর নয়, সে তার মনের কথা বুঝতে পারা এক জীবন্ত অনুভব। আমার কাছে 120-25 জোড়া পায়রা আছে বিভিন্ন জাতের। এই পায়রাটা 2 বছর ধরে আমার মেয়ে খাবার লালন পালন করে সুন্দরভাবে। সে পড়তে বসলেও পড়তে যায়,
পড়তে কোনো বসে থাকে। 2 বছর আগে তার বাবার কবুতর খামার থেকে একটি কবুতরের বাচ্চাকে নিজ হাতে খাওয়ানো শুরু করে। আস্তে আস্তে কবুতরের বাচ্চার সাথে আয়েশার বন্ধুত্ব গড়ে ওঠে। তখনই কবুতরটির নাম রাখে লালু। এখন লালু বলে ডাক দিলেই কবুতরটি তার কাছে চলে আসে। এমনকি কবুতরটি আলাদা আলাদা মানুষের চেহারা ও মুখের আকৃতি মনে রাখতে পারে। এছাড়া অন্য প্রাণীদের অনুকরণ করার পাশাপাশি মানুষকে অনুকরণ করতেও পারে। একটি খেলার সাথী পেয়েছি। আমি যেখানে খেতে বসি ও আমার সাথে খায়, আমি ঘুরতে গেলে আমার সাথে ঘোরে। কবুতর এবং আয়েশার মধ্যে এমন বন্ধুত্বের কথা ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকা থেকে মানুষজন তাদের বাড়িতে কবুতর এবং আয়েশার মধ্যে এমন বন্ধুত্ব দেখার জন্য ভিড় করে। পৃথিবীতে প্রায় 200 জাতের কবুতর পাওয়া যায়। বাংলাদেশে প্রায় 30 প্রকার কবুতর রয়েছে। বাংলাদেশের জলবায়ু ও বিস্তীর্ণ শস্যক্ষেত্র কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী। মুজাহিদ সাকিফ, মাছরাঙা নিউজ শো। বছরের ব্যবধানে দেশে আলুর দাম কমেছে প্রায় 60%। মূলত চাহিদার তুলনায় যোগান বাড়াই কমেছে দর, বলছেন কৃষক আর ব্যবসায়ীরা। এর ফলে কেজিতে অন্তত 12 থেকে 14 টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। রংপুর জেলা রিপোর্টার ফুয়াদ হাসানের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। রাজধানীর বাজারে এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা দরে। সপ্তাহ দুয়েক আগে যা ছিল 20 থেকে 25 টাকা, আর মাসখানেক আগে 25 থেকে 30 টাকায় বিক্রি হতে দেখা গেছে। গেল বছরে একই সময়ে এই আলু বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকায়। সেই হিসেবে বছর ব্যবধানে দাম কমেছে প্রায় 60%। আমি এখান থেকে 15 দিন আগে কিনেছি 1000 টাকা বস্তা, আজকে সেই আলু কিনেছি 850 টাকা বস্তা। তথ্য বলছে চলতি বছর প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে 15 থেকে 17 টাকার মতো, যা সংরক্ষণে হিমাগার ভাড়া, পরিবহন আর অন্যান্য খরচ যোগ করার পর প্রতি কেজির মূল্য দাঁড়ায় 22 থেকে 25 টাকার মতো। অথচ এখন হিমাগার গেটে যে দামে বিক্রি হচ্ছে, এতে প্রতি কেজিতে 12 থেকে 14 টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। এখন যে আমাদের যে দুর্গতি, আলু বেচে পাই বস্তায় 50 টাকা 100 টাকা। হিমাগার মালিকদের হিসেবে দেশের 340টি হিমাগারে এখন 12 লাখ টনের মতো আলু মজুদ আছে, যা বিক্রির জন্য সময় আছে 2.5 মাসের মতো। প্রতি মাসে 4 লাখ টন চাহিদা হিসাবে নিলে উদ্বৃত্ত থাকে 2 লাখ টনের মতো। হিমাগার মালিকদের দাবি, সরকার 22 টাকা দর ঠিক করে ক্রয়ের ঘোষণা দিলেও কোনো পদক্ষেপ নেয়নি এখনো, যার প্রভাবে কমতে শুরু করেছে দাম। এমন অবস্থায় আগামী মৌসুম থেকে চাহিদা যোগান বিবেচনায় আলু উৎপাদনে পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এলাকা নির্ধারণ করতে হবে, পটের গোলিং এরিয়ায় কতটুকু আলু উৎপাদন হবে, কতটুকু হিমাগারে থাকবে, পরিকল্পিতভাবে আলু উৎপাদন করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে 2024-25 অর্থ বছর দেশে আলু উৎপাদন হয়েছে 1,29 লাখ টন, আর আলুর বার্ষিক চাহিদা 90 লাখ টন। সেই হিসাবে উদ্বৃত্ত থাকে 40 লাখ টন। সঠিক ব্যবস্থাপনা না থাকায় চাহিদার অতিরিক্ত আলু নষ্ট হয় বলে মনে করেন বিশ্লেষকরা। এমন অবস্থায় কৃষকদের ক্ষতি এড়াতে আলুর ন্যূনতম দাম নির্ধারণের পরামর্শ তাদের। কৃষককে তার ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। তাহলে নিশ্চিত করার ক্ষেত্রে সরকার কি করতে পারে? সরকার যেমন ধানের দাম বেঁধে দিতে পারে, তাহলে আলুর দাম সরকার বেঁধে দিতে পারে। অতিরিক্ত উৎপাদিত আলু প্রক্রিয়াজাতের মাধ্যমে রপ্তানি বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। রঞ্জিবুল মিজান, মাছরাঙা নিউজ শো। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফার মধ্যে গাজায় যুদ্ধবন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে একমত হয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবের প্রথম পর্যায়ে হামাস ইসরায়েল সম্মত হয় উপত্যকায় ও ইসরায়েলি জিম্মিদের পরিবারে বইছে খুশির আমেজ।
এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবন্ধ ও জিম্মি মুক্তি সংক্রান্ত তার দেয়া 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে একমত হয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। এছাড়া উভয় দেশ যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। তিনি আরও জানান, খুব দ্রুতই সব জিম্মিকে মুক্তি দেয়া হবে। সেই সাথে ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারণ করা একটি সীমার মধ্যে সরিয়ে আনবে। The Secretary of State saying that we're very close to a deal in the Middle East and they're going to need me pretty quickly. যুদ্ধবিরতি পরিকল্পনায় দুই পক্ষ সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরে তার দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এটা ইসরায়েলের জন্য এক দারুণ দিন। এদিকে ট্রাম্পের যুদ্ধ বন্ধের ঘোষণার পর গাজা উপত্যকায় খান ইউনুস সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে প্যালেস্টাইনিরা। এছাড়াও যুদ্ধ বন্ধের চুক্তির ঘোষণায় উদযাপন করেছে গাজায় কর্মরত আন্তর্জাতিক সংস্থার কর্মীরাও। Is this the moment? It's incredibly quiet outside. It's the middle of the night. People haven't heard yet, but also it's incredibly quiet from the skies. Come on! ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে জিম্মির পরিবারের সদস্যরা ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো। সঙ্গীত জগতের কিংবদন্তি সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মদিন উপলক্ষে লালবাগ কেল্লা চত্বরে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ এক সাংস্কৃতিক সন্ধ্যার। সুরের মূর্ছনায় হারিয়ে যান নানান বয়সী সঙ্গীত প্রেমী এবং আমন্ত্রিত অতিথিরা। পুরান ঢাকার লালবাগ কেল্লার লাল ইটগুলো গত সন্ধ্যায় হয়ে ওঠে আরও রঙিন। মৃদু আলোয় সুরের মূর্ছনায় মেতে ওঠেন আমন্ত্রিত অতিথিরা। পণ্ডিত অসিতদের খেয়াল পরিবেশনের মাধ্যমে শুরু হয় সঙ্গীত জগতের কিংবদন্তি সাধক ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৩তম জন্মদিনের পরিবেশনা। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে। তিনি শুধু একজন সঙ্গীতজ্ঞ নন, তিনি ছিলেন এক আদর্শ শিক্ষক। এরপর প্রদর্শন করা হয় ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র। 1862 সালের এই দিনে তৎকালীন ত্রিপুরা প্রদেশের শিবপুর গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র 10 বছর বয়সে তিনি বাড়ি থেকে পালিয়ে যাত্রা দলে যোগ দেন এবং গ্রাম বাংলার জারি সারি বাউল সহ বিভিন্ন লোকগান আত্মস্থ করেন। পরে যন্ত্রসঙ্গীতে মনোযোগ দেন এবং বাঁশি, সেতার, বেহালা, তবলা সহ বহু বাদ্যযন্ত্রে পারদর্শিতা অর্জন করেন। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার 1952 সালে, পদ্মভূষণ 1958, পদ্মবিভূষণ 1971 ও বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধিতে ভূষিত হন তিনি। 1972 সালের 6 সেপ্টেম্বর ভারতের মাইহারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তির জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, কিংবদন্তি শিল্পীদের এবং রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। আমাদের বাংলাদেশের যা কিছু ঐশ্বর্য আছে সেটা হচ্ছে যারা লেজেন্ডারি কালচারাল ফিগার তারা, এবং এছাড়া আমাদের যত বড় ফেস্টিভ্যালগুলো আছে এবং স্থানীয় পর্যায়েরও এগুলো সেলিব্রেশনের ক্যালেন্ডারে কাজ চলছে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি গাজাবাসীদের মুক্তি এবং গাজা অভিমুখী সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীদের মুক্তির প্রত্যাশা করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা মুক্তির দাবি জানাচ্ছি ডক্টর শহীদুল আলমের এবং রুহি আক্তারের সহ সমস্ত মানবাধিকার কর্মীর যারা বন্দী হয়েছেন। তাদেরকে অনেক দেশই স্বীকৃতি দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমরা সেই রকম প্যালেস্টাইন পাবো যেরকম প্যালেস্টাইন আর বন্দী থাকবে না, আর কোনো আগ্রাসনের শিকার হবে না। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেশের নবীন প্রজন্মের শিল্পীবৃন্দ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র সিরাজ আলী খান। বিপ্লব হাসান, মাছরাঙা নিউজ শো। শান্তির বার্তা নিয়ে জার্মানিতে শুরু হয়েছে এসএন আলোক উৎসবের 10ম আসর। বরাবরের মতোই উৎসব জমে উঠেছে দেশি বিদেশি পর্যটকদের পদচারণায়। এসএন আলোক উৎসব আবারও সুর, রং আর আলোর ঝলকানিতে মেতে উঠেছে জার্মানির শহর এসেন।
গত বৃহস্পতিবার শহরটিতে শুরু হয় 10ম বার্ষিক আলোক উৎসব। একে ঘিরে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে শহরটি। এবারের আলোক উৎসবের থিম ইমাজিন পিস বা কল্পনায় শান্তি। শহরের বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছে আলোকসজ্জা ও শিল্পকর্ম। এবছর উৎসবে নতুন আলোক স্থাপনার পাশাপাশি পুরনো জনপ্রিয় স্থাপনাগুলোও ঠাঁই পেয়েছে। গত বছর অস্ট্রেলিয়ার সিডনির অ্যাটেলিয়ার সিসুর সাবানের বুদবুদের মতো তৈরি ইভানেসেন্ট এবং 2 ইসরায়েলি শিল্পীর 126টি আলোকোজ্জ্বল কার্ড দিয়ে তৈরি হাউস অফ কার্ডসও রয়েছে এই উৎসবে। মানুষের মনে শান্তি এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দেয় এসব শৈল্পিক কাঠামো, এমনটাই মনে করেন উৎসবের প্রচার প্রধান। I think a good thing about the Essen Light Festival is that it's pretty international and many cultures come together. They mix in a form of art. It's about peace, it's about harmony, light coming together, and this is what peace is all about. এছাড়াও এবছর নতুন সংযোজন হলো ফ্র্যাকশনস। জার্মানির ড্রেসডেন শহরের শিল্পী ক্লডিয়া রেহ এই শিল্পকর্মের মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত অবস্থাকে রূপক হিসেবে তুলে ধরেছেন। 1 দশক আগে অল্প সংখ্যক স্থাপনা নিয়ে শুরু হয় অ্যাসেন লাইট ফেস্টিভ্যাল। দর্শনার্থী এবং বাজেটের কারণে ইউরোপের শীর্ষ 10টি আলোক উৎসবের অন্যতম হয়ে উঠেছে এটি। It's amazing. I mean, it's not my first time, it's like my third time, but every year it's just, I don't know, something new to discover. City is lit up, music is good, people are great, and I mean, it's just a great atmosphere. Very, very loved that I could interact with the illustrations. For example, go inside huge bubbles and take pictures with my friends. It was very, very awesome. উৎসব চলবে 12ই অক্টোবর পর্যন্ত, যেখানে দর্শনার্থীরা আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা শান্তির বার্তা অনুভব করতে পারবেন। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ শো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে অর্থবিত্ত বাড়ানো নয় এই পর্তুগিজ তারকার লক্ষ্য 1000 গোলের মাইল ফলক স্পর্শ করা। ক্রিস্টিয়ানো রোনালদো, যে নামটি ফুটবল মাঠে ইতিহাস রচনা করে চলেছে, সেই নাম এবার অর্থনীতি সংক্রান্ত সংবাদে, কারণ প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার হয়েছেন রোনালদো। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী রোনালদোর সম্পদের পরিমাণ এখন প্রায় 1.4 বিলিয়ন মার্কিন ডলার। মোট সম্পত্তি ও বিভিন্ন খাতে যত বিনিয়োগ রয়েছে সেসব থেকে ঋণের পরিমাণ বাদ দিয়ে সম্পত্তির হিসেব করা হয়েছে। সেই হিসেবে লিওনেল মেসি এখনও বিলিয়নিয়ার হতে পারেননি। তার সম্পত্তির পরিমাণ 850 মিলিয়ন মার্কিন ডলার। 40 বছর বয়সেও রোনালদো দাপিয়ে বেড়াচ্ছেন ফুটবল মাঠে। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে নতুন চুক্তির আর্থিক মূল্য ছিল 400 মিলিয়নেরও বেশি। এই চুক্তিই তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয় 2002 থেকে 2023 পর্যন্ত রোনালদো শুধু বেতন হিসেবেই আয় করেছেন 550 মিলিয়ন ডলারের বেশি। এর সঙ্গে যোগ হয়েছে নাইকির 10 বছর মেয়াদী চুক্তি এবং আরও বহু ব্র্যান্ড, আরমানি, ক্যাস্ট্রল সহ অসংখ্য স্পন্সরশিপ চুক্তি, যা তার সম্পদে যোগ করেছে অন্তত 175 মিলিয়ন ডলার। ক্রীড়া তারকাদের মধ্যে এর আগে বিলিয়নিয়ার হয়েছেন মাইকেল জর্ডান, ম্যাজিক জনসন, লেব্রন জেমস, টাইগার উডস ও রজার ফেদেরারের মতো কিংবদন্তিরা। রোনালদোর এই সাফল্য প্রমাণ করে তিনি এমন এক বিশ্ব ব্র্যান্ড যার মূল্য ছাপিয়ে গেছে খেলাধুলার সীমানা। এদিকে ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন তার লক্ষ্য এখন 1000 গোল। পর্তুগালের ফুটবল গ্লোবস গালায় রেড কার্পেটে দাঁড়িয়ে এ কথা বলেছেন CR7। ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর গোল সংখ্যা এখন 946, অর্থাৎ 1000-এর মাইলফলক ছোঁয়া এখন সময়ের অপেক্ষা। আগামী 12 ও 15 অক্টোবর আয়ারল্যান্ড ও হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামবে পর্তুগাল। আরিফউদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ শো। এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।